আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 12 এর বায়োলজি 5 মার্কের সাজেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ 5 মার্ক, 3 মার্ক ও 2 মার্কের সাজেশন দেওয়ার জন্য। তাই তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে 5 মার্কের প্রশ্নগুলি নিয়ে কথা বলবো, যেই প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা এই ফাইনাল পরীক্ষায় কমন পাবেই পাবে। আমি গ্যারান্টি সহকারে বলছি, বেশ কয়েক বছর, প্রায় 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তো অবশ্যই একবার হলেও এই প্রশ্নগুলি চোখ বুলিয়ে যেও। আমি গ্যারান্টি সহকারে বলছি অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। এবং তোমাদের আরো সংক্ষিপ্ত সিলেবাস করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমাদের টোটাল 5টি ইউনিট। 5 মার্কের জন্য এই 5টি ইউনিট পড়ার কোনো দরকার নেই, মাত্র 3টি ইউনিট পড়তে হবে। আমরা বোর্ডে চলে আসি। আমাদের টোটাল 5টি ইউনিট 1, 2, 3, 4 and 5। এই 5টি ইউনিটের মধ্যে এই 3 নাম্বার এবং 4 নাম্বার ইউনিট থেকে কোনো ধরনের 5 মার্কের প্রশ্ন থাকবে না, থাকবে না, থাকবে না। শুধুমাত্র 3টি ইউনিট থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে, ইউনিট 1, ইউনিট 2 এবং হচ্ছে ইউনিট 5। এই 3টি ইউনিট পড়লেই তুমি 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর করে পেয়ে যাবে 15 মার্কস। এবং এই 15 মার্কসের জন্য তোমাদের এই 3টি ইউনিটের সব চ্যাপ্টার গুলো পড়ার দরকার নেই। আমি তোমাদের বলে দিই, ইউনিট 1 এ টোটাল 4টি চ্যাপ্টার রয়েছে, ইউনিট 2 তেও 4টি চ্যাপ্টার রয়েছে, ইউনিট 4 এও 4টি চ্যাপ্টার রয়েছে। 4 3 12টা চ্যাপ্টার। এই 12টি চ্যাপ্টারও পড়ার দরকার নেই। এই 4টি চ্যাপ্টারের মধ্যে মাত্র দুটিও নয়, আমি যদি বলে দিই 1টি চ্যাপ্টার করলেই তুমি এই 5 মার্কস পেয়ে যেতে পারো। 1টি চ্যাপ্টার। তো আজকের এই ভিডিওতে সেই চ্যাপ্টারের কথা জানবে এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলিও জানবে, কোন প্রশ্নগুলি পড়তে হবে তোমাকে। এবং এখানে দেখে নাও 4টি চ্যাপ্টার রয়েছে। এই 4টি চ্যাপ্টারের মধ্যে 2টি চ্যাপ্টার, এবং আমি বলে দিব দুটিও নয়, 1টি চ্যাপ্টার পড়ে গেলেই তুমি কিন্তু পেয়ে যাবে পুরো 5 মার্কস। এরপরে চলে আসো 5 নাম্বার ইউনিট। এই 5 নাম্বার ইউনিটেও টোটাল রয়েছে 4টি চ্যাপ্টার। এই 4টি চ্যাপ্টারের মধ্যে তোমাকে 2টি চ্যাপ্টার পড়লেই তুমি 5 মার্কস পেয়ে যাবে। অর্থাৎ 1, 2, 3, 4, অর্থাৎ টোটাল তোমাকে মাত্র 4টি চ্যাপ্টার পড়তে হবে, যেই 4টি চ্যাপ্টার থেকেই 5 মার্কের প্রশ্নগুলি প্রতিবারই আসে। তো চলো এবার আমরা ইউনিটে চলে আসি। দেখো, ইউনিট 1, এই ইউনিট 1 এ যে 4টি চ্যাপ্টারের কথা বলছিলাম, 4টি চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে তুমি যদি 2টি চ্যাপ্টার পড়তে চাও, তাহলে 2টি চ্যাপ্টার হবে তোমার 2 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এবং 3 নাম্বার চ্যাপ্টার মানুষের জনন। এই 2টি চ্যাপ্টার তোমরা ভালো মতো পড়লেই তোমরা কিন্তু কি পেয়ে যাবে, 5 মার্কসের প্রশ্নের উত্তর করতে পারবে বা 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। 2টি চ্যাপ্টার। এরপরে আমি একটি চ্যাপ্টারের কথা বলবো। নেক্সট চলে আসো 2 নাম্বার ইউনিট। 2 নাম্বার ইউনিট থেকে তোমরা একটু আগেই শুনলে যে 4টি চ্যাপ্টার রয়েছে। এই 4টি চ্যাপ্টারের মধ্যে 2টি চ্যাপ্টার পড়তে হবে। 5 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ বংশগতি ও বিভেদ, এবং 6 নাম্বার চ্যাপ্টার বংশগতির আণবিক ভিত্তি। এই যে দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়তে হবে, যেখান থেকে 5 মার্কের প্রশ্ন দেয়। এবং 5 নাম্বার ইউনিট থেকে তোমাদের আমি বলছিলাম 4টি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে 2টি চ্যাপ্টার, আর একটু একটা চ্যাপ্টার তোমরা যদি বাড়িয়ে নাও তাহলে বেশি ভালো হয়। তো 3টি চ্যাপ্টারের কথা বলে দিচ্ছি। 3টি, এখানে 2 নয় 3 করে নাও। 3টি চ্যাপ্টার কি কি? 13 নম্বর চ্যাপ্টার বাস্তুবিদ্যা এবং হচ্ছে পরিবেশ ও জনসংখ্যা, এবং 14 নম্বর চ্যাপ্টার বাস্তুতন্ত্র, এবং 16 নম্বর চ্যাপ্টার পরিবেশগত বিষয়। তো এই হলো 3টি চ্যাপ্টার। এই 3টি চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশিরভাগ দিয়ে থাকে 5 মার্কের। এবার আমরা শুনে নিই যে একটি চ্যাপ্টারের কথা যে বলছিলাম ইউনিট 1 থেকে, কোন একটি চ্যাপ্টার পড়লে আমি অবশ্যই কমন পাবো। তো অবশ্যই তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টারটি পড়লে, অর্থাৎ মানুষের জনন পড়লে অবশ্যই তোমরা 5 মার্কের একটি কমন পেয়ে যাবে। এবং তারপরে আমরা চলে আসি 2 নাম্বার ইউনিট। 2 নাম্বার ইউনিট থেকে আমরা যদি এই 6 নাম্বার চ্যাপ্টারটা পড়ি, বংশগতির আণবিক ভিত্তি, তাহলেই কিন্তু আমরা কমন পেয়ে যাব। এবং যদি 5 নাম্বার আমরা ইউনিট দেখি, 5 নাম্বার ইউনিট থেকে আমরা যদি পরিবেশগত বিষয় এই চ্যাপ্টারটার উপর বেশি জোর দিই তাহলে হবে। এবং এই চ্যাপ্টার, এখানে 3টি চ্যাপ্টার থেকেই প্রশ্ন সাধারণত দিয়ে থাকে টুকরো টুকরো করে। তো বেশিরভাগ যে দিয়ে থাকে প্রশ্নটা, সেটা হচ্ছে পরিবেশগত বিষয়, এটা বেশি পড়বে এবং তার সঙ্গে সঙ্গে এগুলো দেখে রাখবে। তো এই হলো কমনের যে ব্যাপারগুলো, চ্যাপ্টারগুলো। এবার আমরা দেখে নিব যে মানুষের জনন এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চটপট আমরা মুছে নিই, পরিষ্কার করে নিই আমাদের বোর্ড, এবং আমরা লিখতে শুরু করি। প্রথম আমি যে চ্যাপ্টারটির কথা বলছিলাম যে মানুষের জনন তোমাদের পড়তে হবে। মানুষের জনন থেকে কিন্তু প্রশ্ন এসে যায় প্রতিবারই, মানুষের জনন।
এই মানুষের জনন থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ? নাম্বার 1 তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবার নিষেক কাকে বলে, অর্থাৎ নিষেক কি? মানুষের নিষেক প্রক্রিয়া বর্ণনা করো। মানুষের নিষেক প্রক্রিয়া বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বরে কোন প্রশ্নটিকে রাখবো? 2 নম্বরে আমি রাখবো পুংজননতন্ত্র। পুংজননতন্ত্র ও স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের চিত্রসহ বর্ণনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি এবং পুরোপুরি এখান থেকে লিখছি, তো একটু সময় বেশি লাগবে এবং লেখা একটু খারাপ হবে, তো অ্যাডজাস্ট করে নাও। দেখে নাও পুংজননতন্ত্রের যে ছবি রয়েছে সেই ছবিটা এবং স্ত্রী জননতন্ত্রের যে ছবিটা রয়েছে, তোমরা এগুলো পড়া হয়ে গেছে তোমাদের আশা করছি। তো এই যে ছবি সহ চিত্র সহ বর্ণনা, ডিম্বাশয় এবং তারপরে জরায়ু, ফেলোপিয়ান টিউব, সব যে বর্ণনা, সেই বর্ণনা চিত্র সহ করতে হবে। অনেক সময় পুংজননতন্ত্র এটাতে 5 মার্ক দিয়ে দেয়, অনেক সময় স্ত্রী জননতন্ত্র এটাতে 5 মার্ক দিয়ে দেয়। তো অবশ্যই এই দুটো প্রশ্ন খুব ভালো মতো পড়বে। নেক্সট 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কোনটা রয়েছে? 3 নাম্বার প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে নিবে যে প্লাসেন্টার কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে প্লাসেন্টার কাজের পাশাপাশি তোমরা পড়ে নিবে ডিম্বাণু ও শুক্রাণুর গঠন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিম্বাণু এবং শুক্রাণুর গঠন চিত্র সহ বর্ণনা। ওকে, এরপরে 4 নাম্বার দেখে নাও। 4 নাম্বার হচ্ছে তোমাদের রজচক্রের সময়। প্রথমে তোমরা রজচক্র কি এটাই পড়ে নিও, রজচক্র কি, এবং তারপরে রজচক্রের সময় জরায়ুর গাত্র ও ডিম্বাশয়ের পরিবর্তনগুলি আলোচনা করো। ওকে, পরিবর্তনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে শুক্রাশয়ের চিত্রসহ যে আণবিক গঠন রয়েছে, কলাস্থানিক যে গঠন রয়েছে সেই গঠন আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলি রয়েছে এগুলি 5 মার্কের জন্য তোমাদের যে 3 নাম্বার চ্যাপ্টার মানুষের জনন, সেখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা তোমাদের শুধু দিয়ে দিব, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস ও উজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা। অবশ্যই এটাও তোমরা পড়ে নেবে। স্পারমাটোজেনেসিস অর্থাৎ যে প্রক্রিয়ায় স্পার্ম শুক্রাণু উৎপন্ন হয় এবং যে প্রক্রিয়ায় কি ডিম্বাণু উৎপন্ন হয়, সেই দুটো প্রক্রিয়া অবশ্যই তোমরা পড়ে নেবে। তো এগুলো হলো মানুষের জনন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইভাবে লিখলে একটু সময় বেশি লেগে যাচ্ছে, তোমাদের কাছে সময় খুবই কম, তার জন্য আমি আগে বোর্ডের মধ্যে লিখে নিই বাকি প্রশ্নগুলো, তারপরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যেই চ্যাপ্টারটা আমরা বলছিলাম, সেই চ্যাপ্টার থেকে বারবার আমার চোখের মধ্যে কিছু প্রশ্ন ভাসছে, সেই প্রশ্নগুলি না লিখে দিলেই নয়। তারপরে আমি বাকিগুলো লিখে রাখবো, সেগুলো দেখে নিও। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, যত তাড়াতাড়ি করছি তত ভুল হচ্ছে। নাম্বার 1 কোন প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমার চোখে যে প্রশ্নটি বেশি ভাসছে সেইটা হচ্ছে ইতর পরাগ যোগের কৌশলগুলি লেখো। অনেক সময় এটা কিন্তু 3 মার্কের দিয়ে দেয়। তো এই যে 5 মার্কের প্রশ্নগুলি, এখান থেকে তোমরা কিন্তু 3 মার্কেরও কমন পেতে পারো, কারণ 3 মার্কের টোটাল 9টি প্রশ্ন থাকবে, 9 3 27। তো অবশ্যই এখান থেকে 3 মার্ক 2 মার্কেরও প্রশ্ন আসতে পারে। যাই হোক, তোমরা 5 মার্কের জন্য এগুলো ভেবে রাখো এবং তার সঙ্গে সঙ্গে 3 মার্ক আসলে তো বাহ, ভেরি গুড। ইতর পরাগযোগের কৌশলগুলি লেখো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই পড়ে নেবে দ্বিনিষেক কি। উদ্ভিদের দ্বিনিষেক কখনো কখনো দিয়ে দেয় নিষেক প্রক্রিয়া,
কখনো দিয়ে দেয় ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন মানে হচ্ছে নিষেক, বা নিষেক শুধু দিয়ে দিতে পারে বাংলায়, বা দ্বিনিষেক দিয়ে দিতে পারে, অথবা শস্য উৎপাদন পদ্ধতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার চোখে কেন জানি এই প্রশ্নটা খুব বেশি ভাসছে, বা ঋতর পরাগযোগের কৌশল এবং দ্বিনিষেক কি, এবং উদ্ভিদের দ্বিনিষেক বা নিষেক বা ফার্টিলাইজেশন, একটাই কিন্তু উত্তর হবে। একটু দ্বিনিষেক বা শস্য বললে একটু বেশি লিখতে হবে, নিষেকের পরেই দ্বিনিষেক সম্পন্ন হয়, তো একটু শুধু বেশি লিখতে হবে। তো এই প্রশ্নটা একটাই প্রশ্ন অ্যাকচুয়ালি। তো উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া বা শস্য উৎপাদন বা ফার্টিলাইজেশন বা ডবল ফার্টিলাইজেশন বলতে পারো, বা ত্রিমিলন বলতে পারো, এটাকে ত্রিমিলনও বলা হয়। তো সেই নামগুলো কিন্তু মনে রাখবে, কারণ সেই শব্দগুলো ব্যবহার করে প্রশ্নটি দিয়ে দিতে পারে। ত্রিমিলন, ডবল ফার্টিলাইজেশন, তো সেই পদ্ধতি বর্ণনা করো। কেন জানি আমার চোখে এটা খুব বেশি ভাসছে। তো ভাই দিতে পারে, অবশ্যই এই প্রশ্নটি পড়ে যাবে। এরপরে আমি বাকি প্রশ্নগুলি পরপর লিখে নিই, তারপরে তোমাদের আমি পর তোমরা দেখে নিতে পারবে। ওকে, তো বাকি প্রশ্নগুলি দেখে নাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের যে ভ্রূণ গঠন পদ্ধতি, এই ভ্রূণ গঠন পদ্ধতি আলোচনা করতে বলা হয়েছে এবং বীজের গুরুত্ব লেখো। এবং তারপরে প্রশ্ন দেখো, চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর, এর আগের বার পুংলিঙ্গধর সম্ভবত এসেছে, স্ত্রীলিঙ্গধর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, এবং তার সঙ্গে সঙ্গে সেলুলার ও হেলোবিয়াল শস্য বলতে কি বোঝো। এরপর দেখো বায়ু পরাগী, জল পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। খুবই সহজ একটি প্রশ্ন, ক্লাস 10এও তোমরা পড়েছো। তো এটাই আমি রেখেছি, কিন্তু এখান থেকে উপরের যে প্রশ্নগুলো সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তো আমার কেন জানি চোখে ভাসছে, বারবারই বলছি। তো যাই হোক, পরে আমরা চলে যাচ্ছি, তারপরের ইউনিটে আমরা চলে যাচ্ছি ইউনিট 2 এ, এবং ইউনিট 2 এর যেই চ্যাপ্টারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের আমি বলেছিলাম 6 নাম্বার ইউনিটটি, 6 নাম্বার চ্যাপ্টারটি, অর্থাৎ যেখানে আমরা বংশগতি এর আণবিক ভিত্তি, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো পাই। তো সেই চ্যাপ্টারটির কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবার তো আমার মনে হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশনের মধ্যে কিছু একটা আসলেও আসতে পারে, এবং গ্রিফিথের পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হচ্ছে কেন জানি আমার। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি সেই দিকে। সেই প্রশ্নগুলি লিখে নিব আগে, মুখে তো এমনি থেকে বললামই, তারপরে আমি লিখে দিচ্ছি প্রশ্নগুলি, যেন তোমাদের সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি 2 নম্বর ইউনিটে। এখান থেকে কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলি পরপর দেখে নেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রথমেই বলেছিলাম 2 নম্বর ইউনিটের 6 নম্বর চ্যাপ্টারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে প্রতিবারই 5 মার্কের প্রশ্ন দিয়ে থাকে। তো চলো প্রথমে আমরা 6 নম্বর চ্যাপ্টার এবং তারপরে 5 নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখার চেষ্টা করব। স্ক্রিনশট মারবে না, কেননা আমি প্রশ্নগুলি বলার সঙ্গে সঙ্গে কিছু বোঝানোরও চেষ্টা করি, তো সেগুলো বুঝলে তোমাদের অবশ্যই লেখার ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে 6 নম্বর চ্যাপ্টারে জেনেটিক কোড কি এবং ট্রান্সক্রিপশন পদ্ধতি আলোচনা করো। ট্রান্সক্রিপশন পদ্ধতির যে 3টা ধাপ রয়েছে, অর্থাৎ প্রথমে যে হচ্ছে সূচনা, তারপরে হচ্ছে প্রসারণ এবং তারপরে সমাপ্তিকরণ, 3টা যে ধাপ, সেই 3টা ধাপের বৈশিষ্ট্যগুলি খুব ভালো মতো পড়তে হবে। অনেক সময় শুধু সূচনা পর্বটাই দিয়ে থাকে, অনেক সময় আবার প্রসারণ পর্বটা দিয়ে থাকে। তো প্রত্যেকটা পর্বের যেন 3 মার্কের তোমরা লিখতে পারো বা 4 মার্কের লিখতে পারো, এতটা করে পড়বে। ওকে, নেক্সট, গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ডিএনএ জেনেটিক বস্তু, অর্থাৎ ইঁদুরের সঙ্গে যে পরীক্ষাটা করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের ভালো মতো পড়তে হবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ। এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একদম শেষের দিকে দেওয়া আছে এই চ্যাপ্টারের, সেটা তার তাৎপর্য কি, অর্থাৎ যেরকম ভাবে ফিঙ্গার, আঙ্গুল, তার প্রিন্ট হয়, আমাদের ডিএনএরও সেরকম প্রিন্ট হয়, এবং সেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দেখে অনেক কিছু যাচাই করা যায়, অর্থাৎ সন্তান খুঁজে পাওয়া যায়, এবং হচ্ছে ডিএনএর কি অবস্থা রয়েছে সেগুলো দেখা যায়, অপরাধীকে ধরা যায়, এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। আণবিক সেন্ট্রাল ডগমা কি, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আণবিক সেন্ট্রাল ডগমার মধ্যে পড়ে, সেটা তোমরা দেখবে। এবং ট্রান্সলেশন পদ্ধতি, শনটা এখানে কই গেল, শন হারিয়ে গেছে। ওকে, তো ট্রান্সলেশন, এই যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটো পদ্ধতি রয়েছে, দুটোর ক্ষেত্রে 3টা করেই পদ্ধতি রয়েছে, 3টা করে পদ্ধতি পড়তে হবে, যেটা আগেরবার বলেছি, এখানেও সেরকমই। এরপর দেখো ডিএনএ দ্বিতন্ত্রী যে নকশা, অর্থাৎ ওয়াটসন এবং ক্রিক 1953 সালে যে ডিএনএ দ্বিতন্ত্রী নকশা দিয়েছিল, সেই নকশাটা খুব ভালো মতো অধ্যয়ন করতে হবে। তার গঠনের মধ্যে যে সুগার রয়েছে, নাইট্রোজেন বেসগুলো রয়েছে, সেগুলো খুব ভালো মতো পড়তে হবে। এরপর দেখো VNTR, ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডম রিপিটেড, এই যে ব্যাপারটা, এটা কি,
পুরো নাম বললাম। এরপর দেখো হিউম্যান জিনোম প্রজেক্ট, HGP এর তাৎপর্য, হিউম্যান জিনোম প্রজেক্টের তাৎপর্য, জিনোম কি সেটাও পড়ে রেখো। এরপর দেখো আরএনএ এর প্রকারভেদ, আরএনএ 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ, আরএনএ তোমরা জানো, কিন্তু প্রথমে কিন্তু তোমরা আরএনএ কে দুই ভাগে ভাগ করবে, জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ এবং আরএনএ। তো সেগুলোর কাজ কি সেগুলো পড়বে, এবং ট্রাইজোমি কি। তো এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন থেকে অবশ্যই তোমরা 2 নাম্বার ইউনিট থেকে কমন পাবেই পাবে। এছাড়াও তোমরা আরো এই চ্যাপ্টারটিও পড়ে রাখবে, 5 নাম্বার চ্যাপ্টারটি, কেননা 3 মার্কের প্রশ্ন আসবে, এবং তোমাদের যদি সুবিধা হয় যে এখানের প্রশ্নগুলো একটু কঠিন, তো এখান থেকেও তোমরা উত্তর করতে পারবে। দেখো 6 নাম্বার প্রশ্ন কি, বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি লেখো এবং মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। যেরকম ভাবে ক্লাস 10 তোমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পড়েছিলে, এখানে মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। নেক্সট দেখে নাও 7 নাম্বার প্রশ্ন, ক্লাইনফেল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোমের যে বৈশিষ্ট্যগুলো, কি কি বৈশিষ্ট্য দেখা যায় টার্নার সিনড্রোমে, ক্লাইনফেল্টার সিনড্রোমে, সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্রোমোজোমগত অস্বাভাবিকতা। দেখো ক্লাইনফেল্টার সিনড্রোমে 47টা ক্রোমোজোম দেখা যায়, তো সেই 47টা যে ক্যারিওটাইপ, সেই ক্যারিওটাইপটা লিখতে হবে, যেরকম ভাবে 47XXY। তো এইভাবে যে অস্বাভাবিকতাটা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। নেক্সট দেখে নাও উদাহরণসহ পলিজেনিক উত্তরাধিকার। পলিজেনিক উত্তরাধিকার যেরকম হচ্ছে মানুষের শরীরের বর্ণ হতে পারে, অর্থাৎ ত্বকের বর্ণ অ্যাকচুয়ালি, এছাড়া হচ্ছে গমের যে বর্ণ, বিভিন্ন ধরনের কালার, তো সেই হচ্ছে উত্তরাধিকার, পলিজেনিক উত্তরাধিকার। সেটা হচ্ছে তোমাদের উদাহরণসহ ক্রস সহ দেখাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডাউন সিনড্রোমের বৈশিষ্ট্য এবং ক্রোমোজোমগত অস্বাভাবিকতা। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 45টা ক্রোমোজোম থাকে, যেখানে 46টা থাকার কথা, যেরকম এখানে 47টা আছে। ক্লাইনফেল্টার সিনড্রোমে এখানে কিন্তু থাকে তোমাদের 45টা ক্রোমোজোম থাকে, যাদের ক্ষেত্রে ডাউন সিনড্রোম থাকে। তো এর অস্বাভাবিকতাটা তোমাদের লিখতে হবে। এরপরে প্লিওট্রফি কি, প্লিওট্রফির উদাহরণ সহ উদাহরণ দাও, এবং লিঙ্কেজ কি, পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। এগুলো 2 মার্কের আসে সাধারণত, তো সেগুলো অ্যাড করে দিয়েছি। এরপর দেখো মিউটেশন কি, আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ এবং স্বপ্রকটতা, এবং মাল্টিপল এলিল কি। তো এগুলো অনেক সময় ভেঙে ভেঙে দেয়, তার জন্য এই প্রশ্নগুলি অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা এবার আমরা পৌঁছে গেছি 5 নাম্বার ইউনিটে। এখান থেকে 10টি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি, যেই 10টি প্রশ্ন পড়লে অবশ্যই তোমরা 5 মার্ক, এছাড়াও কিছু তোমরা 3 মার্কের প্রশ্ন কমন পেতে পারো। তো অবশ্যই এই 10টি প্রশ্ন খুব ভালো মতো পড়ে যাওয়ার চেষ্টা করবে। তো চটপট দেখে নাও এই 10টি প্রশ্ন। প্রথমেই আমি একদম আমাদের শেষ যে চ্যাপ্টারটি, অর্থাৎ পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে, সেখান থেকে প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো এবং মানবদেহে এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। অর্থাৎ বায়ু দূষণ আমাদের শরীরে কি ধরনের সমস্যা সৃষ্টি করে, কোন ধরনের রোগ সৃষ্টি করে, সেগুলো লিখতে বলা হয়েছে। এরপর দেখো ওজোন গহ্বর কি, অর্থাৎ ওজোন হোল যেটাকে আমরা বলি, ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি, কি কারণে হয়, এবং বিশ্ব উষ্ণায়নের তাৎপর্য লেখো। বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, ওকে, ইংরেজি থেকেও দিতে পারে। এরপর দেখো জল দূষণের কারণগুলি উল্লেখ করো, কি কি কারণে জল দূষণ হয়, মানবদেহে এর ক্ষতিকারক প্রভাব, অর্থাৎ জল দূষণের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয় মানবদেহে, এবং এছাড়াও আরো আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেরকম ভাবে হতে পারে ইউট্রফিকেশন, অ্যালগাল ব্লুম, সেই ধরনের সমস্ত ধরনের সমস্যা তুলে ধরার চেষ্টা করবে তোমরা। এরপর দেখো ওজোন স্তর অবক্ষয়ের পরিণাম, অর্থাৎ ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, যেরকম ভাবে আমাদের ত্বকের ক্যান্সার হতে পারে। এরপর দেখো অরণ্য ধ্বংসের কারণগুলি উল্লেখ করো, কি কি কারণে অরণ্য ধ্বংস হয়, হতে পারে দাবানল, হতে পারে বৃক্ষছেদন, হতে পারে হচ্ছে রাস্তাঘাট নির্মাণ, ঘরবাড়ি নির্মাণ, এগুলো। এরপর দেখো টিকা লেখো চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি, অর্থাৎ শেষের দিকে তোমরা দেখবে এই আন্দোলনগুলো ছিল, যেই আন্দোলনগুলো মূলত আমাদের এই যে পরিবেশের মধ্যে গাছ বাঁচানোর জন্য এই আন্দোলনগুলো। নেক্সট দেখো আমরা এই 4টি প্রশ্ন শুধুমাত্র তোমরা একদম শেষ চ্যাপ্টার থেকে পেলে, এবার প্রশ্নগুলো তোমরা আগের চ্যাপ্টার থেকে তোমরা পাবে। দেখো জাঙ্গল এবং মরু অভিযোজন সম্পর্কে লেখো, অর্থাৎ জাঙ্গল উদ্ভিদ যেগুলোকে আমরা জেরোফাইট বলি তাদের অভিযোজন, এবং মরু অর্থাৎ যারা সাধারণত ডেজার্ট অর্থাৎ শুষ্ক যে মরুভূমিতে বসবাসকারী যে জীব, তাদের যে অভিযোজনগুলো সেগুলো লিখতে বলা হয়েছে। খেচর অভিযোজন অর্থাৎ পাখির যে অভিযোজন সেটা লিখতে বলা হয়েছে এবিসের। এরপর দেখো যে কোনো 3 প্রকার জনসংখ্যা ক্রিয়ার যে উদাহরণ সেগুলো লিখতে বলা হয়েছে, এবং বায়ম এবং বহন ক্ষমতা কি সেটা। এরপর দেখো ফসফরাস এবং কার্বন, পি এবং সি, ফসফরাস এবং কার্বনের যে শব্দচিত্র দেওয়া হয়েছে সেই শব্দচিত্রগুলি লিখতে বলা হয়েছে, এবং জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন এবং নিট প্রাইমারি প্রোডাকশন, এই দুটোর মধ্যে সম্পর্ক এবং এটা কি। এরপর দেখো বায়োমাস পিরামিড, যে পিরামিড রয়েছে বায়োমাস ভরের যে পিরামিড, সেই পিরামিডটা তোমরা করবে, এবং শক্তির যে প্রবাহের দ্বি-চ্যানেল মতবাদ, ওকে, দ্বি-চ্যানেল মতবাদ, সেই মতবাদটা পড়বে। এরপর দেখো জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ কি, কি কারণে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, যেরকম ভাবে হতে পারে চোরা শিকার, হতে পারে বাসস্থান ধ্বংস, সেই কারণে। টিকা লেখো হটস্পট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হটস্পট। এরপর দেখো টিকা লেখো আবার রেড ডাটা বুক,
বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্রায়ো সংরক্ষণ এবং পার্থক্যের মধ্যে আমি দিয়েছি আলফা, বিটা এবং গামা যে জীববৈচিত্র্য তাদের মধ্যে পার্থক্য এবং জিনগত ও প্রজাতিগত জীববৈচিত্র্যের মধ্যে পার্থক্য। তাহলে এখানে দুটো পার্থক্য রয়েছে, এই দুটি পার্থক্য তোমরা ভালো মতো পড়বে। তো আশা করছি এই প্রশ্নগুলি যদি তোমরা করে যাও খুব ভালো মতো, 5 মার্কের প্রশ্ন, এছাড়াও তোমরা 3 মার্ক এবং 2 মার্কেরও কিছু না কিছু কমন পাবেই পাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, যেখানে আমি 3 মার্কের সাজেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।